আবার একটু কথা বলার জন্য আসলাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ে। আপনারা জানেন যে এই এখানে আমি এই প্ল্যাটফর্মে সবসময় পার্বত্য চট্টগ্রাম এবং পাহাড়ে কি হচ্ছে এটা নিয়ে, আমাদের আদিবাসীদের কি অবস্থা সেটা নিয়ে সামগ্রিক প্রেক্ষাপটটা আমার জায়গা থেকে বাংলাদেশের নাগরিক হিসাবে এবং আমার দেশের আর একটা নাগরিক বা আর এক জাতিগোষ্ঠী বা যেভাবে আপনারা বিশ্লেষণ করেন, শুধু বাংলাদেশের নাগরিক হিসাবে তারা যে বৈষম্যের শিকার এবং সেটা ধর্মীয় এবং জাতিগতভাবে তারা যে বৈষম্যের শিকার সেটা নিয়ে কথা বলার জন্য আমি রেগুলার এখানে পুরো সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণ করার একটা চেষ্টা করি এবং সেই হিসাবে আবার আসা। এখন ব্যাপারটা হলো পার্বত্য চট্টগ্রামে বর্তমানে যে একটা সাম্প্রতিক পরিস্থিতি আপনারা জানেন, গত 6 তারিখে, আজকে 7 তারিখ, গত 6 তারিখে পার্বত্য চট্টগ্রামে আমরা জানি যে আমাদের যে ভিক্ষুরা আছেন এবং আমরা জানি পার্বত্য চট্টগ্রামের যারা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন এই সংখ্যাটা অনেক বেশি এবং তাদের একটা প্রধান ধর্মীয় উৎসব বলা যায়, একেবারেই প্রধান ধর্মীয় যদি উৎসবের কথা আপনি বলেন তাহলে কিন্তু এই কঠিন চিবরদান অনুষ্ঠান, এবং সেটা তারা বর্জন করছে এবং প্রতিটা বিহার থেকে সবাই একমত হয়ে সবাই এটাতে বর্জন করছে। এখন কথা হলো, প্রথম ব্যাপারটা হলো আমি সমতল, আমি বৌদ্ধ ধর্মের না, কাজেই আমার পক্ষে ব্যাখ্যাটা করা একটু কঠিন, তারপরও আমি একটু বেসিক আইডিয়াটা দিচ্ছি যে কঠিন চিবরদানটা আমাদের সমতলবাসীর কাছে, তাদের কাছে অনেকটা অজানা। বিষয়টা হলো যে পূর্বারণা পূর্ণিমা যে হয়, পূর্বারণা পূর্ণিমার থেকে 1 মাসের মধ্যে এই কঠিন চিবরদান অনুষ্ঠানটা পালন করতে হয় 1 মাসের মধ্যে। সেটা হলো পূর্বারণা পূর্ণিমা, যদি আমরা এটাকে ধরে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা, এই পূর্ণিমার আগ পর্যন্ত এই 1 মাসের মধ্যে এই কঠিন চিবরদানটা সম্পন্ন করতে হবে। এখন কথা হলো যে কোনো সুবিধাজনক সময় করতে পারে, কিন্তু এটা নিয়ে একটা, যেহেতু বিহার অনেকগুলো, আমরা জানি যে এদিকে মানে যদি আমরা খাগড়াছড়িতে দেখি, এটা অনেকগুলো বিহারে আসলে এই অনুষ্ঠানটা পালন করা হয়। ধর্মপুরের আমাদের যে বিহারটা আছে আর্যবনু বিহার, তারপরে হলো পানছড়ি অরণ্য কুঠির, তারপর রাজবন বিহারে বিশাল করে কিন্তু অনুষ্ঠান হয় 1 মাস যাবৎ, কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু চিবরদান অনুষ্ঠানটা চলে। এটা তো সাধারণত রাজমাতা যিনি থাকেন তিনি এটা উদ্বোধন করেন এবং রাজা যিনি থাকেন তিনি যেটা 1 মাস ধরে যে এই ইয়াটা হয়, এবং এটা 24 ঘন্টার মধ্যে এই কাপড়টাকে চিবরদান যে জিনিসটা, এটা মূলত মানে কাপড়ের 4টা খণ্ড বলা যায় যে, এবং এটা ওনারা একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করা এবং আমাদের পাহাড়ের বিভিন্ন গাছগাছালি দিয়ে রং তৈরি করা, এবং এইভাবে এই জিনিসটা সাধারণত লাল রঙের প্রভাবটা আমরা বেশি দেখতে পারি, এবং এটা দান করা হয় এবং 24 ঘন্টার মধ্যে এই পোশাকটা তৈরি করতে হবে। আমরা যে বুদ্ধিজমের এই ধারাটা আমরা যেটা দেখতে পারি যে আমাদের পার্বত্য চট্টগ্রামে, সেটা কিন্তু থেরবাদী বুদ্ধিজম, এবং থেরবাদী বুদ্ধিজম আমরা জানি যে বুদ্ধিজমের আসলে মূলত 3টা ধারা, থেরবাদী, মহাযান এবং বজ্রযান। এবং এটা থেরবাদীটা আমাদের এইদিকে, আমাদের এখানে, তারপরে ইন্ডিয়ার সাইডটা আপনারা ত্রিপুরা এই সাইডটাতে পাবেন, একেবারে থাইল্যান্ড পর্যন্ত আপনারা পাবেন, এই সাইডটাতে থেরবাদী বুদ্ধিজমটা ফলো করা হয়। পূর্ব এশিয়া সাইডটাতে ফলো করা হয় আপনার হলো মহাযানটা, আর বজ্রযানটা আমরা যেটা জানি যে তিব্বতের দিকে আমরা যে বুদ্ধিজমটা দেখতে পাই, এটা কিন্তু বজ্রযান বুদ্ধিজম। তো এই হলো বুদ্ধিজমের মূলত আমি ধারাগুলো একটু জাস্ট ব্যাখ্যা, কিন্তু এটা কিন্তু আপনারা চিন্তা করেন থেরবাদী বুদ্ধিজম যারা পালন করে তাদের কিন্তু এটা প্রধানতম একটা অনুষ্ঠান, এবং তারা কিন্তু অনুষ্ঠান ঠিক না, এটা আপনি বলতে পারেন যে এটা ধর্মীয় দিক থেকে এটা প্রধান ধর্মীয় উৎসব বা প্রধান ধর্মীয় অনুষ্ঠান বলতে পারেন আপনারা এটাকে, এবং এটা উৎসবের চেয়ে বড় ব্যাপার, এটা প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এবং সেইটাতে যখন আমাদের বুদ্ধ সমাজরা তারা একত্রিত, কতটা নিরাপত্তাহীনতায় তারা ভুগলে, তারা সবাই মিলে প্রেস কনফারেন্স করে চিবরদান অনুষ্ঠানটা এবছর তারা করবে না, এই মর্মে তারা প্রেস কনফারেন্স করে সিদ্ধান্ত তাদের জানাতে পারে। এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কবে হয়েছে এটা আমার জানা নেই। আমি যতদিন ধরে, আমি 15 বছর ধরে, আমি 1.5 যুগ হয়ে যাচ্ছে আমার পাহাড় যাতায়াতের, আমি কখনো শুনিনি কঠিন চিবরদান এভাবে বর্জন করা হয়েছে। যদি আপনি করোনা পিরিয়ডটা বা এইরকমই করোনার সময়টা আমার আসলে মনে নেই, যদি আপনি এই জাতীয় বাদ দেন তাহলে আপনার সাধারণ সময় আপনারা কখনো, আমি বর্জনের কথা কিন্তু আমি কখনো শুনিনি যে কঠিন জীবনদান অনুষ্ঠান হবে না। এবং কতটা তারা কতটা দুশ্চিন্তার মধ্যে থাকলে, কতটা তারা শঙ্কিত থাকলে, তারা কতটা নিরাপত্তাহীনতায় ভুগলে তারা
এই সংবাদ সম্মেলনটা করতে পারে এবং স্বাধীন বাংলাদেশে যেখানে আমরা একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, সেই জায়গায় এসে তারা যে আজকে এই সিদ্ধান্তটা কতটা বাধ্য হলে তারা নিতে পারে এবং এটার জন্য বৃহৎ জাতিগোষ্ঠী আমরা যারা আছি এই দেশে, যারা আমরা বৃহৎ জাতিগোষ্ঠী এবং বৃহৎ ধর্ম, আমরা সব বলি, আমরা এত কিছু বলতেছি, আমরা আমাদের সবার জন্য এটা খুবই লজ্জার একটা ব্যাপার, খুবই লজ্জা। এবং এর চেয়ে বড় লজ্জা আমার কাছে মনে হয় বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষ হিসাবে আমি খুবই লজ্জিত। আপনারা কতটুকু লজ্জা পাচ্ছেন আমি জানি না, এটা খুবই লজ্জিত। কারণ 4 জন পাহাড়ি মারা গেছে, তার হত্যাকাণ্ডের কোনো বিচার, কোনো প্রকার প্রশাসনিক উদ্যোগ খুব ভালোভাবে এটা কিন্তু আমরা দেখতে পারিনি। এটা খুবই লজ্জার, খুবই ন্যাক্কারজনক। এবং এখনও তারা প্রশাসনের নাকের ডগায় যেভাবে ঘটনাগুলো ঘটছে, এটাতে তারা কি কারণে প্রশাসন আজকে গেছে, আমি দেখলাম আজকে 7 তারিখ, আমি আজকে দেখলাম যে প্রশাসন, আমি হয়তো ভিডিওটা কালকে আপলোড করব, তো আমি এই জন্য ডেটগুলো বলে দিচ্ছি। 6 তারিখে তারা সংবাদ সম্মেলন করছে, আজকে 7 তারিখ তারা মিটিং করছে। আমাদের যে ভান্তে যারা আছেন, হ্যাঁ, তাদের সঙ্গে মিটিং করছে। মিটিংয়ে তারা হয়তো বা অনুরোধ জানাইছে, তারা দেখতেছে দেশ বিদেশে ব্যাপারটা খারাপ জায়গায় চলে যাচ্ছে, হ্যাঁ অবশ্যই, কিন্তু তারা হয়তো তারা নিরাপত্তা প্রদান আসছে, তারা কীভাবে নিরাপত্তা প্রদান বা কতটুকু নিরাপত্তা প্রদান, অবশ্যই কঠিন চিবদান হওয়া উচিত এই জাতীয় ধর্মীয় অনুষ্ঠান বাদ দেয়ার। তো মানে এটা দেশের জন্য খুবই লজ্জা। আমার কাছে মনে হয় প্রশাসনের এই ব্যাপারে তৎপর হচ্ছে এবং তাদেরকে মানে আস্থায় ফিরায় আনা, আস্থাহীনতার সংকট কিন্তু প্রশাসনই তৈরি করছে। কারণ সেটেলাররা যখন একের পর এক আক্রমণ করছে, আপনারা কিন্তু নীরবে এই জিনিসটা দেখছেন এবং আপনারা এই ঘটনাগুলোর বিচার করেননি এবং আপনারা দোষীদের গ্রেপ্তার করেননি। এটা আপনাদের প্রশাসনিক ব্যর্থতা এবং এই দায়টা আপনাদের নিতে হবে এবং তাদের বুঝাতে হবে যে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান ভালোভাবে পালন করেন এবং বৃহৎ জাতিগোষ্ঠী যারা ওখানে আছেন, যারা ওখানে সেটেলার আছেন, তাদেরকে আপনারা বুঝান। সেটেলার বললে তারা মন খারাপ করেন, ভাই বিষয়টা হলো যে সেটেলার গভর্নমেন্টের নাম দেয় এবং তাদেরকে আপনারা বুঝান যে আপনারা পাহাড়ে আসছেন, এটা পাহাড়িদের জায়গা এবং এই জায়গার উপর তাদের উপর কিন্তু তাদেরকে বসানো হয়েছে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে যে অবস্থাটা পাহাড়ে চলতেছে, এই জায়গাটায় আপনারা কিভাবে এটা মেনে নিতে পারেন? এতগুলো লোকের উপর এভাবে নির্বিচারে আমার বন্ধুদের দোকানপাট থেকে শুরু করে কিচ্ছু ছেড়ে দেওয়া হয়নি এবং এগুলো লাইভ ভিডিও আছে, আপনারা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতেছেন না। এখন যে অপরাধী, সে সেটেলার হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, যেই হোক, আপনি তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার যদি না করেন, বিচারহীনতার যদি এই সংস্কৃতি থাকে, তাহলে পাহাড়ে আজকে যে আমরা যে অবস্থাটা দেখতেছি, এই অবস্থাটা তৈরি কতটা আস্থাহীনতার সংকট হলে আপনারা চিন্তা করে দেখেন। পাহাড়িরা বাজারঘাট সরাই নিতে যেতে বাধ্য হচ্ছে, তারা নিজেদের মতো করে বাজার করবে, তারা নিজেদের মতো করে বাজার সৃষ্টি করতেছে, তারা নিজেদের মতো করে পণ্য বেচাকেনা সৃষ্টি করছে। তার মানে কতটা তারা শঙ্কিত। তারা চিন্তা করেন, তারা বংশ পরম্পরায় তারা কিন্তু যুগের পর যুগ ধরে, আজকে যে বলা হচ্ছে পাহাড়ে কারা আগে আসছে, ভাই বিষয়টা হলো আপনি যখন 80-র দশকে সেটেলার পুনর্বাসন আগ পর্যন্ত পাহাড়ি বাঙালির অনুপাত দেখেন, কত অনুপাত ছিল? 90 ভাগ ছিল পাহাড়ি, 10 ভাগ ছিল বাঙালি। এবং এই 10 ভাগ যে বাঙালি ছিল তারা কারা? তাদের সঙ্গে তো কোনো সমস্যা তাদের তৈরি হয়নি। এটা সেই তারা জন্মলগ্ন থেকে তাদের সঙ্গে আসে, বিভিন্ন ব্যবসায়িক কাজ, বিভিন্ন কাজে কিন্তু আমরা জানি চাটগিয়া বাঙালিরা বা বিভিন্ন জায়গা থেকে বাঙালিরা এখানে আগে থেকে বসবাস করে, তাদের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে না, তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে না। তাহলে এই ঘটনাগুলো কারা ঘটতেছে এটা পরিষ্কার। আপনারা যাদের সঙ্গে, তার মানে তাদেরকে দেখে তো তারা নিরাপত্তাহীনতায় ভুগে না। নিরাপত্তাহীনতা ভুগতেছে কাদের জন্য? কারা এই নিরাপত্তাহীনতাটা তৈরি করতেছে পাহাড়ে? আপনারা এইগুলা সবগুলো ভিডিও ফুটেজ আছে, এসব সবই আপনারা চিহ্নিত করেন এবং এই দোষীদের ব্যবস্থা করেন। আজকে যে পর্যায়ে তৈরি হয়েছে, আজকে যাদের সঙ্গে তারা সারা জীবন থেকে আসছে, তাদের জন্য কিন্তু বাজারঘাট আলাদা করার প্রয়োজন হয়নি। প্রয়োজন হয়েছে কাদের জন্য? যারা অন্যের জমিতে সেটেলমেন্ট করানো হয়েছে। এটা তো সত্যি কথা, এইটা তো রাষ্ট্র অস্বীকার করতে পারবে না। এইটা অস্বীকার করার আপনারও জায়গা নেই, আমারও জায়গা নেই, কারোরই জায়গা নেই ভাই। আপনি যদি ন্যায়সঙ্গত কথা বলেন, ন্যায়ের কথা বলেন, এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই, বিন্দুমাত্র কোনো জায়গা নেই। তাহলে আজকে তাদেরকে এই বেসিক জায়গাটা বুঝায়, তাদেরকে বলেন যে ভাই ঠিক আছে, আপনারা অন্ততপক্ষে এই যারা এই অপরাধগুলো করতেছে, আপনারা অন্ততপক্ষে এই অপরাধীদের, যারা লুটপাট করতেছে, যারা অগ্নিসংযোগ করতেছে, যারা মানুষ পিটাই মেরে ফেলতেছে, এই জায়গাগুলো প্রতিটা জায়গা, সে বাঙালি হোক পাহাড়ি হোক, প্রতিটা ঘটনা
আপনারা নিরপেক্ষ প্রশাসন যদি নিরপেক্ষ থাকতো মানুষ তো আজকে ভয় পাইতো না। প্রশাসন অবশ্যই নিরপেক্ষ না, কোনো একটা জায়গায় প্রশাসন অন্ধ, এই কারণে মানুষ ভয় পাচ্ছে। না হলে বাজারঘাট সরানোর প্রশ্ন আসতো না। বাজারঘাট পাহাড়িরা সরাচ্ছে কেন? পাহাড়িরা কেন নিজের আলাদা বাজার সৃষ্টি করতে চাচ্ছে? কারণ এখানে তাদের দোকানপাট বাজারে পুরাই দেওয়া হচ্ছে। তাদের আমার বন্ধুবান্ধবদের, আমরা যে 1 মাস পাহাড় নিয়ে আমরা কাজ করে আসলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমার বন্ধুবান্ধবদের, আমার নোবেল, জন, তাদের দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। আমাদের বাগিশদার দোকানপাট, সে একটা হোমিওপ্যাথিক ডাক্তার, তার জায়গা ভেঙে দেওয়া হয়েছে। একটা হসপিটাল আছে, আপনারা দেখতে পারেন পাহাড়ি মালিকানা বলে, সেটাকে পুরাই দেওয়া হয়েছে, পুরোটাই পুরাই দেওয়া হয়েছে। এবং নিচে যারা চোর ডাকাত নদীভাঙ্গা বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে গিয়ে বসাইছেন, তারা তো তাদের চুরি ডাকাতি এখনও তো ছেড়ে দেয়নি। এবং এই জায়গাটা তারা দেখবেন যে তারা দোকানপাট সব মালামাল লুট করে নিয়ে গেছে, দোকান খালি করে দিয়ে গেছে। এটা খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক। এই ঘটনাগুলোর আপনারা বিচার করেন এবং আপনারা আশ্বস্ত করেন। আপনারা ভিক্ষুদের সঙ্গে বসছেন, এটা খুবই ভালো উদ্যোগ। তাদের সঙ্গে কথা বলেন, তাদেরকে আশ্বস্ত করেন তারা যেন তাদের ধর্মীয় অনুষ্ঠানটা সঠিকভাবে পালন করতে পারে এবং আপনারা নিরাপত্তা প্রদান করেন। এবং যারা যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আপনারা দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করেন। এতটুকুই কথা। সবাই ভালো থাকবেন। জগতের সর্বপ্রাণী সুখী হোক।